বাংলাদেশের ডেভিল হান্টেড দোভাল। আমরা অনেকগুলো ইস্যুর মধ্যে থেকে এই ইস্যুটাকে কেন আজকের হাল্লা বলে নিয়ে আসলাম, তার সবথেকে বড় কারণ আপনারা অলরেডি জানেন যে শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে মৌলবাদী এবং বেশ কিছু জঙ্গি মাথাছাড়া দিচ্ছে। শুধু তা নয়, বাংলাদেশে পাকিস্তান অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংগঠন, তারা বাংলাদেশে অ্যাক্টিভ হচ্ছে এবং সেটাই হচ্ছে ভয় ভারতবর্ষের। কারণ বাংলাদেশের সঙ্গে প্রায় 4000 কিলোমিটার বর্ডার ভারতবর্ষ শেয়ার করে। ঠিক এই যে বাংলাদেশ ইস্যুগুলো যখন একের পর এক হচ্ছে, তখন আপনারা জানেন যে আনসারুল্লাহ বাংলা নামক একটি বাংলাদেশি জঙ্গি সংগঠন তারা সক্রিয় হয়। জামাতুল মুজাহিদিন, তাদের অস্তিত্ব জানতে পারা যায়। এমনকি যে স্পেশাল রিপোর্ট সেটা দিচ্ছে আমাদেরকে যে পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংগঠন তারাও সক্রিয়, এবং কোন কোন জায়গায় সক্রিয় তারা ভারতের সীমানা বরাবর বিভিন্ন রাষ্ট্র, সেখান থেকে তারা ভারতবর্ষে ঢুকতে চাইছে এবং এখানে তো স্লিপিং সেল আছে আপনারা জানেনই। তো এই সমস্ত জায়গা নিয়ে উৎকণ্ঠা, এবং আজকে এই কারণের জন্য আমরা বিষয়টিকে বাছলাম। সেটা হচ্ছে যে অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি দুদিনের সফরে পশ্চিমবঙ্গ এসছেন। শুধু এসছেন নয়, তিনি চিকেন নেক সংলগ্ন অঞ্চল তিনি ঘুরে দেখেছেন, যেখানকার চিকেন নেক ডিসকানেক্ট করে দেবো বলে বাংলাদেশের আগে একাধিক হুমকি দিয়েছে। অনেকে বলতে পারেন যে আজকের এই অনুষ্ঠান জাতীয় নিরাপত্তা বিষয়ে একাধিক তথ্য সামনে তুলে আনা হচ্ছে কেন। আপনাদেরকে আগেই বলে দিই, তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। তো সেখানে দাঁড়িয়ে বলেই দিচ্ছি যে যেটুকু ইনপুট আমরা পাচ্ছি সেটা প্রকাশ্যে এসছে, এবং প্রকাশ্যে আসার পরে সেই সমস্ত তথ্যগুলোকে একসঙ্গে করে আমরা আজকে রিপ্রেজেন্ট করছি। এখানে গোপন কোনো তথ্য আপনাদেরকে জানাচ্ছি না বা বলছি না আজকের অনুষ্ঠানে। একটা জিনিস খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি চিন্তিত, তিনি উদ্বিগ্ন, এবং এক্ষুনি যদি ইনিশিয়েটিভ না নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বিপদ বিপত্তি হতে পারে। অন্ততপক্ষে সেফ ট্রানজিট হিসাবে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে আগে যেরকমভাবে ব্যবহার করে এসছে এখনও সেইভাবে ব্যবহার করবে এবং আরও সক্রিয়ভাবে ব্যবহার করবে, এরকম একটা সম্ভাবনা স্পেশাল ইন্টেলিজেন্স জানাচ্ছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রেখে এটা একটা বড় খবর যে এর মধ্যেই কিন্তু 28টি সংগঠন যারা বিভিন্ন সেক্টরে স্পেশাল ইন্টেলিজেন্সের কাজ করেন, তারা একসঙ্গে এই পশ্চিমবঙ্গে একটি বিশেষ সেন্টার তৈরি করবার কথা ভাবছেন, এবং তারা নিশ্চিতভাবে বিভিন্ন জায়গা থেকে ইনপুট কালেক্ট করবেন জঙ্গিদের বিষয়ে। এবং আপনারা জানেন যে এর মধ্যেই আমেরিকার প্রসঙ্গটা আমাকে তুলতেই হবে, কারণ ট্রাম্প এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যৌথ মিটিংয়ে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে সমূলে বিনাশ করবার, উৎপাটন করবার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, রেজলিউশন আপনি যাই বলুন তারা নিয়েছেন। অন্যদিকে থ্রেট হচ্ছে বাংলাদেশের মৌলবাদী তৎপরতা, জঙ্গি তৎপরতা। আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই তিনটে রাজ্যে আনসারুল্লাহ বাংলা যদিও ত্রিপুরা নয়, ত্রিপুরাকেও কয়েকদিন আগে অ্যালার্ট করা হয়েছে, সতর্ক করা হয়েছে ত্রিপুরায় যে ত্রিপুরার মাটিকে ব্যবহার করতে পারে জঙ্গিরা। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেন ডোভাল বাংলায় আপনাদেরকে দেখাবো, আসুন দেখাই কেন ডোভাল বাংলায় আপনাদেরকে দেখাবো। আসুন আমরা দেখি এক এক করে কেন ডোভাল বাংলায় আসলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কেন বাংলায় তৈরি হচ্ছে 28টি কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থার কমন প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে মাল্টি এজেন্সি সেন্টার। এই সেন্টার জঙ্গি সম্পর্কে এবং যে কোনো রকম ইরেগুলারিটির সম্পর্কে ইনপুট কালেক্ট করবে। দিন কয়েক বাদেই এই গোয়েন্দা সংগঠনের বৈঠকের কথা রয়েছে। সঙ্গে বৈঠকের আগে কলকাতায় দুদিনের সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শুধু কলকাতায় নয়, তিনি চিকেন নেক ঘুরে দেখেন। আমি বললাম আপনাদেরকে, বৈঠক করলেন শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে। যে ইনপুটগুলো আমরা দিচ্ছি, সরজমিনে তিনি পরিদর্শন করেন চিকেন নেক সংলগ্ন অঞ্চল। সেই সঙ্গে খতিয়ে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা, রাজ্যের বিভিন্ন ইন্টেলিজেন্স তাদের ইনপুট কিভাবে তারা কালেক্ট করেন এবং কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তাদের সমন্বয়, এই জায়গাগুলো খতিয়ে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভীষণ ইম্পর্টেন্ট এই সফর বাংলায়। এই সফরকে আমরা বড় খবর বলে মনে করছি, ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোচ বলে মনে করছি, বিশেষত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আসুন এবার দেখাই যে কেন ডোভালের উদ্বেগ, কি কারণের জন্য দুদিনের এই ঝটিকা গোপন, অলমোস্ট গোপন সফর। আসুন দেখাই। রাজ্যে আনসারুল্লাহ বাংলা থেকে জামাতুল মুজাহিদিনের বাড়বাড়ন্ত।
দুটোই জঙ্গি সংগঠন। এই আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলগুলো বাংলার বিভিন্ন জায়গায় জাগিয়ে তোলা হচ্ছে, বাংলাকে আইএসআই ট্রানজিট করিডর হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। এটা পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছে। পাক গুপ্তচর সংস্থার গোয়েন্দাদের এই রাজ্যে আনাগোনাও চলছে। এই রাজ্যে বৈধ এবং অবৈধভাবে বাংলাদেশিদের বসবাস বাড়ছে সূত্র বলছে। সেই ভিড়ে ইসলামিক জঙ্গি সংগঠনের নেতৃত্ব এবং আইএসআই অপারেটিভরা মিশে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা। আপনারা জানেন যে ছত্তিশগড়ে একের পর এক মাওবাদ বিরোধী অপারেশন এবং সমূলে মাওবাদী নেতাদের ধ্বংস করা হচ্ছে। আর সেখান থেকেই বাঁচতে পার্শ্ববর্তী রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসতে পারে শীর্ষ মাওবাদী নেতৃত্ব। এই রাজ্যে গা ঠাকা দিচ্ছে বলেই এটা কিন্তু উদ্বেগ এবং সূত্র মারফত এই খবর আমাদের কাছে অবশ্যই রয়েছে। আসুন এই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব এবং আমরা অবশ্যই সরাসরি চলে যাব আমাদের সঙ্গে যারা রয়েছেন গেস্ট। আমি পরিচয় করিয়ে দিই। এখন এই মুহূর্ত পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল। আমি স্বাগত জানাবো অমিতাভ কাঞ্জিলাল, বিশেষজ্ঞ বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। একদম প্রথম আর্য বাবুকে দিয়ে শুরু করব। যে ইনপুট আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি মানে যদি আমি তথ্য দেখি তাহলে দেখব যে সম্প্রতি যে স্পেশাল অপারেশন চালানো হয়েছে বেঙ্গল এসটিএফ এবং আসাম এসটিএফের যৌথ উদ্যোগেও অনেক ক্ষেত্রে হয়েছে, সেখানে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম, বাংলা, কেরালা এই তিনটে রাজ্য মিলিয়ে। আর্যবাবু, এটা কতটা উদ্বেগের? এবং আপনি জানেন, আমরাও জানি যে এবং এই যে দেখাচ্ছি যারা গ্রেপ্তার তাদের একের পর এক ছবি এবং তারা গ্রেপ্তার হয়েছেন যে সেই ছবিও আমরা দেখাচ্ছি। এটা বাংলার জন্য কতটা উদ্বেগের বিষয় এবং এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার ডোভালের পশ্চিমবঙ্গ সফরকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং একে কতটা ইম্পর্টেন্স দেবেন এই মুহূর্তে? অত্যন্ত ইম্পর্টেন্স দেবো এবং আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আজকে উত্থাপন করেছেন অন্য সমস্ত খবরকে বাদ দিয়ে। একদম, বিকজ এই সফরটার গুরুত্বটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে একজন এনএসএ যে কোনো দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তখনই একটা জায়গায় আসেন যখন কোনো স্পেসিফিক ইনপুট অফ দি হাইয়েস্ট লেভেল, মানে আমি দুটো মোড়কে রাখছি, ইচ্ছে করেই রাখছি কথাটা, পোটেনশিয়াল অর অ্যাকচুয়াল। আমি আবার বলছি, এটা আমি একটা মোড়কে রাখছি, পোটেনশিয়াল অর অ্যাকচুয়াল থ্রেট লেভেল অফ দি হাইয়েস্ট অর্ডার, সেটা যদি থাকে এখানে ফ্রম অ্যাক্রস দি বর্ডার, তখনই কিন্তু এনএসএ আসেন। এবং আমি আপনাদের চ্যানেলে গতকালই বলেছিলাম যে আমরা এখানে 6 দিনও আর অপেক্ষা করতে পারি না। আর আজকে তারপরেই দেখলেন আজকে এনএসএ এসছেন এবং সেটাও 2 দিনের ভিজিটে, এবং সেখানে উনি ভিজিট করবেন চিকেন স্নেক এরিয়াটা। এবং আপনাদের আমি বলেছিলাম এই উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারবার সতর্ক করে গেছি, উনি কিন্তু সেখানে যাচ্ছেন, নিজে যাচ্ছেন। হিউজলি সিগনিফিকেন্ট দেবাশিস বাবু। এবং তার সঙ্গে আপনি জানবেন আমি রাজনীতির মধ্যে নেই, একটা জিনিস আপনাদেরকে এর আগে বোধহয় বলেছিলাম কিন্তু আবার বলছি, মণিপুর নিয়ে অনেক রাজনীতি হয়, আমি সেই দিকেই যাব না। মণিপুরে যেটা হচ্ছে সেখানে আদার ভ্যালি বেসড ইনসার্জেন্ট গ্রুপ বলে একটা গ্রুপ আছে, তারা কিন্তু প্রত্যক্ষভাবে চায়নার মদতে সেখানে হিংসা চালিয়ে যাচ্ছে। এবং এইখানে যেটা লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট, আমি বারবার বলে যাচ্ছি যে চাইছে, পাকিস্তানের স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ অন্যরকম করেছে। ইস্টার্ন বর্ডার দিয়ে তারা লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট চাইছে এই কারণেই যে ওখানে হামাস ঢুকে গেছে, আপনি জানেন, আনসারুল্লাহ বাংলা আছে, তারপরে কে নেই, আল বদর, আল কায়দা, আইসিস, জামাত, এরা সবাই আছে। এবং এদের সঙ্গে আরেকটি রাজনৈতিক দল আছে দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে, তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা এদেরকে সাহায্য করেছে 2003 থেকে 2006 অবধি। আমি বারবার বলেছি, ওখানে তখন যিনি রাষ্ট্রদূত ছিলেন শ্রীমতী বীণা সিকরি, তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন, এটা বলেছেন যে 2003 থেকে 2006 অবধি ভারতবর্ষের প্রতিটি কোনায় যত টেররিস্ট আক্রমণ হয়েছে পাক সন্ত্রাসবাদী দ্বারা, প্রতিটি পাক সন্ত্রাসবাদী
মাইন্ড ইট, প্রতিটি পাক সন্ত্রাসবাদী বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ করেছে। এবং আমি আপনাদেরকে গতকালই বোধহয় বলেছিলাম কি তার আগের দিন, বিজেপি বিএসএফ এর বৈঠকে কিচ্ছু বেরিয়ে আসবে না, এবং বিজেপি যে মানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ কত বড় মিথ্যেবাদী সেটা আজকে তাদের বৈঠকের মাধ্যমে বেরিয়ে গেল। তারা বললো ইমপ্লিমেন্টেশন নিয়ে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, কিন্তু দেখুন ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়ে চলেছে। তো সেই জন্য এই সফর অত্যন্ত এবং তার সঙ্গে আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প যতই বলুন ডিপ স্টেটের ইনভলভমেন্ট নেই, আমি এক হতে পারছি না তার সঙ্গে। তিনি তার দেশকে বাঁচাচ্ছেন ভাবমূর্তি। আজকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে কনফেস করতে বাধ্য হলেন যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট ছিল ইন্ডিয়ার ইলেকশনে, এবং অবভিয়াসলি সেটার সঙ্গে আপনি একদম সম্পর্কিত করতে পারেন হাসিনার ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড। আমি যেটা ডে 1 থেকে বলে আসছি, কেউ বলেননি, ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেইখানে ডিপ স্টেটের ইনভলভমেন্ট বাংলাদেশে। এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আমি বলবো এখানে ভারতের অপারেশন ডেভিল হান্ট এইবারে ভারতে শুরু করা উচিত বাংলাদেশের মাটিতে। এবং তার সঙ্গে যেটা আমি বলেছিলাম যে চায়না সাপ্লাই করবে আর্মস, আপনি সংবাদ মাধ্যম দেখুন, সেখানে কিন্তু বেরিয়ে গেছে যে চায়না কিন্তু সাপ্লাই করবে আর্মস বেজিং এর সঙ্গে। সেই চুক্তিতে বাংলাদেশ অলরেডি যাচ্ছে। বেশ 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 আর্যবাবু, আপনি যেটা খুব ইম্পর্টেন্ট বললেন যে ডেভিল হান্ট ভারতের মাটিতে নয় বাংলাদেশের মাটিতে শুরু করা উচিত, কারণ জঙ্গির আতুরঘর এবং সবথেকে বর্তমানে যেটা মনে হচ্ছে যে সম্ভাবনা জঙ্গি তৎপরতা এবং জঙ্গিদেরকে ভারতে ঢোকানোর যে চেষ্টা, এক্ষেত্রে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হতে পারে। আমি এর আগে যখন ইন্ট্রোডাকশন ফ্রেজে বলছিলাম যে আসাম এবং ত্রিপুরা তাদেরকেও বারবার করে সতর্ক করা হয়েছে, এবং ত্রিপুরাকে তো বটেই, কয়েকদিন আগেই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে স্পেশাল ইনপুট ত্রিপুরার জন্য দেওয়া হয়েছে এবং আসামের জন্য দেওয়া হয়েছে যে এদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ এই প্রত্যেকটি রাজ্য বাংলাদেশের সীমানার সঙ্গে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট এই জায়গা ডোভালের দুদিনের সফর, এই নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু যারা আমাদের সঙ্গে রয়েছেন এখন এই মুহূর্তে, আমি বললাম যে কিছুক্ষণ আগে আর্য ঘোষ এবং অমিতাভ কাঞ্জিলার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাবো। সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাবো সজলদাকেও। সঙ্গে মোহাম্মদ শাহিন, আইনজীবী এবং শাসক দলের হয়ে শাহিন কথা বলবেন আজকে খুব সম্ভবত। এই বাংলায় একের পর এক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একাধিক জায়গায় প্রশ্ন ওঠে, এবং এই ক্ষেত্রে যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশিদের যোগ আকচার রয়েছে। বাংলাদেশি জঙ্গি, কোথাও বাংলাদেশি ডাকাত, কোথাও চুরি ছিনতাই, যে সমস্ত জায়গায় ল অ্যান্ড অর্ডার ডিফল্ট যে সমস্ত জায়গায় হচ্ছে বাংলাদেশিদের ইনভলভমেন্ট। আপনি একদম সদ্য একটি টাটকা উদাহরণ দিলে সবাই চমকে উঠবেন, বুঝতে পারবেন। আপনারা জানেন যে দত্তপুকুরে হজরত লস্করের মুন্ডু কেটে কচুবনের মধ্যে লুকিয়ে ফেলা হলো এবং পরবর্তীকালে আজকে অস্ত্র উদ্ধার হয়েছে। দুদিন আগে হজরত লস্করের কাটা মুন্ডু পাওয়া গেছে। এই হজরত লস্কর এবং তার যে খুনি জাকির, এদের সঙ্গে সরাসরি বাংলাদেশের যোগ পাওয়া গেছে, বাংলাদেশের সাতক্ষীরা এলাকার মানুষেরা। এবং শুধু এই ঘটনা নয়, এর আগেও একাধিক ক্রাইম এখানে কমিট করবার পর তারা খুব সহজেই সেফ ট্রেসপাসিং করে সেফ করিডোর দিয়ে, যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, জলিলের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, জলিল যে খুনি সে এবং যাকে মারা হয়েছে হজরত লস্কর, সেও অপরাধী ছিল। এরা দুজনেই বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের মানুষ। এই সাতক্ষীরা থেকে তারা পশ্চিমবঙ্গে আসে এবং এখানে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করে এবং তারা বাংলাদেশে পালিয়ে যায়। এটা পুরনো ইতিহাস। পরবর্তীকালে ঘটনাক্রমে মৃত্যু, অনুসন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে বাংলাদেশের একদম টাটকা তাজা যোগ রয়েছে, টাটকা তাজা যোগ। এই একটা ঘটনা। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সম্প্রতি মুর্শিদাবাদ, মালদা, এই নদিয়া, আজকেও নদিয়া থেকে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। একাধিক জায়গায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিকেন নেক নিয়ে আবারও একটা উদ্বেগ উৎকণ্ঠা। আমি অমিতাভদার কাছে যাবই চিকেন নেক বিষয়ে। এই জায়গাটাকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে এবং ডোভালের সফরে চিকেন নেক নিয়ে তিনি চিকেন নেক ভিজিট করে সেখান থেকে নিরাপত্তার বিষয়টি দেখবেন। এবং 28টি সংস্থা, যারা গোয়েন্দা সংস্থা ভারত এবং রাজ্যের, তাদের সঙ্গে যৌথ বৈঠক এবং তাদের মিটিংও রয়েছে কয়েকদিনের মধ্যে। অমিতাভদা। দেবাশিস, খুব সাম্প্রতিককালে, মানে যেটাকে এখন বলা হচ্ছে অমৃতকাল, সেই অমৃতকালে যত হিন্দি সিনেমা রিলিজ করছে তাতে যেভাবে আমাদের
রাষ্ট্র, তার নিরাপত্তা ব্যবস্থা, তার গুপ্তচর চরিত্র এমন ফিল্মি কায়দায় প্রডিউস করা হয়, সেই ফিল্মি ভাষা যদি কোনো বিশেষজ্ঞের মুখে শুনি, একটু মজাই পাই, মনে মনে কৌতুক বোধ হয়। ভারতের টেবিল হান্ট শুরু করা উচিত বাংলাদেশের মাটিতে। কিভাবে হবে? ওই সার্জিক্যাল স্ট্রাইক চিহ্নিত করে ফেলেছেন জঙ্গি এলাকা, নাকি টোটাল ওয়ার? কোন পথে যাবেন? চীনের সঙ্গে বিষয়টা আসলে বাইল্যাটারাল ইস্যু, আমরা বুঝে নেব, ইউএস আপনার নাক গলানোর দরকার নেই। আর বাংলাদেশের মতো একটা চুনোপুটি, তাকে সামলাতে গেলে আমাকে এখন সার্জিক্যাল স্ট্রাইক, ওয়ার, ডেভিল হান্ট, মানে পাল্টা ডেভিল হান্ট ইত্যাদি করতে হবে। আসলে কিছুই না। একটা বিষয় বুঝতে হবে, এই যে প্রক্রিয়াটা, এটা রুটিন প্রক্রিয়ার মতোই, মানে এই যে ডিপ স্টেটের কনসেপ্টটা যে আলোচিত হচ্ছে না, অর্থাৎ প্রতিটি রাষ্ট্রের ভেতরে একটি চৌকান্না, সজাগ সতর্ক রাষ্ট্র আছে, যারা সব দেখে, সব বোঝে, সহজে রিয়াক্ট করে না। পরিস্থিতি বেগড়বাই হচ্ছে বুঝতে পারলে, ডেমোক্রেসি দুর্বল হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বুঝতে পারলে, তারা জেগে ওঠে এবং স্থিতাবস্থাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সক্রিয় হয়। সেই ডিপ স্টেট অ্যাক্টর, সেটা বাংলাদেশেও ভারতের ডিপ স্টেট অ্যাক্টর সক্রিয় ছিল, আমেরিকার ডিপ স্টেট অ্যাক্টর সক্রিয় ছিল, একই রকম ভাবে ভারতবর্ষের মধ্যেও বিভিন্ন রাষ্ট্রের ডিপ স্টেট অ্যাক্টর প্লে করতে থাকে। এটা আন্তর্জাতিক রাজনীতির চিরকালের খেলা, চিরকাল হয়ে এসছে, এই গুপ্তচর, স্পাই ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে ডোভাল এসছেন, ডোভাল বাংলার বিশেষ বিশেষ অঞ্চল দেখছেন, এটার ভেতর এর ইমপ্লিকেশন সোজাসুজি আমি বাংলাদেশ নয়, এর বৃহত্তর ইমপ্লিকেশনে আমি চীনকেই দেখতে পাচ্ছি। অর্থাৎ চীন যে পথে তৎপরতা বাড়াতে পারে দক্ষিণ এশীয় অঞ্চলে, সেই জায়গায় আমাদের দেশীয় প্রোটেকশন মেকানিজমকে কি করে শক্ত করা যায়, তার একটা রেইকি, তার একটা সার্ভে হচ্ছে। বাংলাদেশ এখানে আদপেই বাংলাদেশের এই হম্বিতম্বিটাকে কার্টেনের একটা পাশে রেখে দেবে আমরা আলোচনায় এগোতে পারি। তার কারণ আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে ডিপ স্টেট অ্যাক্টরের কথা বললাম, তার আরো একটা দিক আছে। কেউ বলতেই পারেন আপনি এই 2-2-4 করছেন, এর ভিত্তি কি আছে? নেই কোনো ভিত্তি, আমি এই মুহূর্তে প্রমাণ করতে পারবো না। সময় বদলে গেলে অনেক কিছুই বেরিয়ে আসবে। পুলওয়ামাও বেরিয়ে এসছে, সার্জিক্যাল স্ট্রাইকের সত্য বেরিয়ে এসছে, বেরিয়ে আসবে। সেটা হচ্ছে কিছুদিন আগেই বাংলা থেকে ঘুরে গেলেন মোহন ভাগবত। মনে রাখতে হবে, তিনি এমন একটি সংগঠনকে নেতৃত্ব দেন যাদের একেবারে তৃণমূল স্তরে খুব নিবিড় যোগাযোগ। সুতরাং কোন অঞ্চল উপদ্রুত, কোন অঞ্চলে কাদের বার বৃদ্ধি হচ্ছে, জঙ্গি গতিবিধি কিভাবে চলছে, এ সম্পর্কে তারাও রেইকি করা, সার্ভে করা তথ্য রাখেন এবং সেগুলো ঠিক মতো তারা তাদের শীর্ষ নেতৃত্বকে জানান এবং সেই প্রক্রিয়ার ভিত্তিতেই স্টেটকেও এরা অ্যালার্ট করেন, অন্তত যখন বিজেপি শাসিত সরকার রাষ্ট্রে ক্ষমতাসীন থাকে। ফলে সামগ্রিকভাবে মানে ভাগবতের চলে যাওয়া এবং ডোভালের আগমন, এই দুয়ের ভেতরে আমি একটি যোগসূত্র দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব স্পষ্ট করে বলতে পারছি না, কারণ এতে অনেক পলিটিক্যাল অ্যাঙ্গেল এসে পড়বে, অনেক তর্ক এসে পড়বে। যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এই 2014-তে এসছেন মোদী, এটা 2024, 10 বছরের মধ্যে সেখানে স্থিতাবস্থার এমন একটা পরিবর্তন ঘটে গেল যেটা ভারতের পক্ষে খুব সুখদায়ক অভিজ্ঞতা হচ্ছে না। মানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, খুব সাম্প্রতিক নেপালে যে মেয়েটিকে নিয়ে ওই KIIT-তে যে ঘটনা ঘটেছে, তারপরে নেপালের দূতাবাসের ভূমিকা, সবকিছু মিলিয়ে যখনই আমার প্রতিবেশী রাষ্ট্র আমার উপর আস্থা হারিয়ে, আমার উপরে ভরসা হারিয়ে বা আমার প্রতি বিমুখ হবে, সবার আগে একটা সেফ প্যাসেজ বা করিডরগুলো অ্যাক্টিভ হয়ে যায় এই স্লিপিং সেলস, জঙ্গিদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে। এতদিন পর্যন্ত এই আলফা সালফা যারা মায়ানমার, বাংলাদেশে গিয়ে আশ্রয় নিত, এটা কিন্তু সম্পূর্ণ প্রায় বন্ধ হয়ে গেছিল একটা বিরাট সময় পর্যন্ত। সেটা বাংলাদেশ সরকারের তৎপরতার জন্যই আমরা সেই জায়গাটায় ছিলাম। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কি কারণে? এটা কেবলমাত্র অতি বৃহৎ শক্তিধর চীন এবং আমেরিকার বাংলাদেশের বঙ্গোপসাগরের তলার খনিজ পদার্থ বা সেন্ট মার্টিনের দ্বীপের উপর আর্মি ক্যাম্প তৈরি করার মানে ঘটনাটা, যেটা কেউ দাবি করছেন তিনি নাকি প্রথম বলেছেন। এই গোটা পরিস্থিতির জন্য শুধুমাত্র ভাবলে হবে না, বিষয়টা হচ্ছে একটি পরাশক্তি হিসেবে ভারতের উত্থানকে চীনও সাপোর্ট করবে না, আমেরিকা তো করবেই না, মুখে যাই বলুক না কেন। কিন্তু এটা তো ঘটনা, আমরা একটা শক্তিশালী বিদেশ নীতি তৈরি করতে পেরেছি, আমরা একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। সেই অবস্থানটা যে সম্ভাবনা একটা শক্তিশালী রাষ্ট্রের না, এটা তো আপনি পুরো দেশীয় ভিত্তিতে বা আন্তর্জাতিক ক্ষেত্রের একটা সম্পর্কের জায়গা অমিতাভদা বললেন। কিন্তু আমার কাছে যে তথ্যগুলো আজকে আসছে ডোভালের রাজ্যে আসা বা দুদিনের সফর নিয়ে, ডোভাল এই প্রথম এলেন না, ডোভাল এর আগেও চিকেন নেক এরিয়াতে
না করে গেছেন, না প্রায় না 18 দিন সেটাও নিয়ে এসছেন, কিন্তু সেই বর্তমানে যে বিষয়গুলো আমরা এর আগে ইনপুটগুলো আলোচনা করেছি। বর্তমানে যে কারণগুলোকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে, এক হচ্ছে অনুপ্রবেশ, দ্বিতীয় হচ্ছে রোহিঙ্গাদের দেদার পশ্চিমবঙ্গে ঢুকে আসা, তিন হচ্ছে পাকিস্তানি বেশ কিছু জঙ্গি সংগঠনের সক্রিয়তা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষকে। যখনই এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক একটা ডিস্টেবিলাইজেশনের দিকে চলে যায়, তখনই এই করিডোরগুলো অ্যাক্টিভ হয়। সেই করিডোরগুলোকে ব্লক করবার জন্য এই এজেন্সিগুলোকে অ্যাক্টিভ হতেই হবে। মাল্টি এজেন্সি সেন্টার গড়ে তোলাটা আবশ্যক এই মুহূর্তে, কারণ এটা খুব স্পষ্ট যারা বাংলার বুকে, ভারতবর্ষের বুকে জঙ্গি কারবার করতে চান বা হুমকি দেন, তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন, বিবৃতি দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা একমত। রাজ্যের এই মুহূর্তে শাসক দলের সঙ্গে, শাসক দলের প্রতি তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, তার দৃষ্টিভঙ্গিকে তারা পছন্দ করেন। তারা বলছেন, ওই দেশে দাঁড়িয়েই বলছেন, যারা দখল করে নিতে চাইছেন কলকাতা ও মুক্ত। মানে আপনি কি জসিমউদ্দিন রহমানিয়ার কথা বলছেন? সবার কথাই বলছি, শুধু উনি প্রকাশ্যে বলে দিয়েছেন, তার আর যারা বলতে পারেননি তাদেরও মনোভাবটাই গোটাটাই একই রকম। এই যে সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে এক একটা এলাকা, এই সেফ প্যাসেজগুলোকে ব্লক করবার জন্য রাষ্ট্রকে তৎপরতা দেখাতেই হবে, কিন্তু সেটাকে এত কি বলবো, এই ফিল্মি কায়দায় এত বেশি করতে গেলে আরো বেশি অপপ্রচার হবে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, এবং মনে করা হবে, দেখুন আপনি বাংলাদেশে ঢুকবেন, জঙ্গি মারবেন, তার আগে আপনাকে আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে হবে, যেভাবে পাকিস্তানকে এত বছরের চেষ্টায় আমরা প্রমাণ করতে পেরেছি আন্তর্জাতিক দরবারে যে সেটি একটি জঙ্গি প্রস্তুতকারী রাষ্ট্র, একটি ফেইল স্টেট এবং জঙ্গি প্রস্তুতকারী রাষ্ট্র। আপনাকে বাংলাদেশকেও আন্তর্জাতিকভাবে সেইভাবে প্রমাণ করতে না পারলে দুম করে বাংলাদেশে আপনি ডেভিল হান্ট করতে পারবেন না। এই ধরনের প্রপোজিশন আনাটাই খুব বিপজ্জনক। এতে আমাদেরকে আগ্রাসী রাষ্ট্র বলে দেখানোর চেষ্টা হয়। আমরা কিন্তু পরাশক্তি হয়ে উঠছি কূটনৈতিক সাফল্যের ভিত্তিতে, এটা মাথায় রাখতে হবে। MS জয়শঙ্করের মতো নেতৃত্বের ভিত্তিতে, মানে মাথার ভিত্তিতে, প্রধানমন্ত্রীর সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটা কূটনৈতিক সশক্ত রাষ্ট্র হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি বিনা অস্ত্র ব্যবহারে। একদম। তবে অমিতাভ দা, এখানে কিন্তু মাওবাদী কার্যকলাপের কথাও বলা হয়েছে, এবং সেই মাওবাদীদের সঙ্গে পলিট ব্যুরো সদস্য বেশ কিছু রয়েছে, তাদের যোগসাযোগের কথা উল্লেখ করা হয়েছে। মাওবাদ পুষ্ট হয়েছে বাংলা। এটা আমি আসবো দাদা, আপনার কাছে আসবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এটা কতটা উদ্বেগের বিষয় যে এই যে আপনি বলছেন যে মাল্টি এক্সেলেন্সি সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে মূলত দেখা যাচ্ছে যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো একত্রিত থাকবে এবং তারা ইনপুট কালেক্ট করবে। এই মুহূর্তে একটা জিনিস আপনি স্বীকার করলেন যে ভারতবর্ষের যে বর্তমান যেভাবে এগোচ্ছে ভারত, সেখানে দাঁড়িয়ে আমেরিকার চক্ষুসুর এবং চীনের চক্ষুসুর, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, এবং তার ফলে এই যে করিডোরগুলো, সেই করিডোরগুলো ওপেন হয়ে যাও, এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা। আমি সজলদার কাছে আসবো এই জায়গায়, কিন্তু এই মুহূর্তে আমি দেখব যে বেঙ্গল STF কিন্তু সক্রিয়। বেঙ্গল এবং আসাম STF এর জয়েন্ট ভেঞ্চারে আপনারা জানেন একের পর এক অনুপ্রবেশকারী জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। আজকে যে গ্রেপ্তারের ঘটনা ঘটলো নদিয়াতে, থানার পাড়া এলাকায় আব্দুল্লাহ বলে একজনকে গ্রেপ্তার করা হলো। বিপ্লব বিশ্বাস তার নাম, আব্দুল্লাহ হচ্ছে তার মানে প্রচারিত নাম। ধৃত বিপ্লব বিশ্বাসের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই যখন খবর আসছে সামনে, মুর্শিদাবাদের CJM আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন 23শে ফেব্রুয়ারি পর্যন্ত বিপ্লবকে পুলিশি জিজ্ঞাসাবাদ হবে। ঠিক এই মুহূর্তে আইনজীবীর বক্তব্য একবার আপনাকে শোনাবো। এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কিন্তু এর আগেও গ্রেপ্তার হয়েছে, কিছুক্ষণ আগে অরিন্দম দেখাচ্ছিল, আমি আরেকবার সেই ছবিগুলো দেখাবো। এর আগেও বাংলা, আমি বললাম যে আমাদের যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে যে গত 4 মাসের মধ্যে 18 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন দুজন নয়, 18 জন আনসারুল্লাহ বাংলার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। জামাতুল মুজাহিদিনের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ছবিগুলো আমরা পাশাপাশি দেখাচ্ছি। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো যে সরকারি আইনজীবী তিনি কি বলছেন। বিপ্লব বিশ্বাস বলে একজনকে নদিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল এবং তাকে 7 দিনের পিসি প্রেয়ার করেছিল। প্ল্যানেট কোর্ট 3 দিনের পিসি প্রেয়ার করেছে এবং 23 তারিখে ফাদার প্রোডাকশনে দিন দিয়েছেন। আর আগের যারা ছিল তাদের প্লেন জেসি হয়েছে, পিসি টার্নের পর তাদের প্লেন জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই যে বিপ্লবকে ধরার পিছনে কারণ কি কিছু ইনভেস্টিগেশনের স্বার্থে হয়তো কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে, তার আর কি ইনভলভ আছে জানার জন্য পিসি নেওয়া হয়েছে। আর STF কোর্টের কাছে আর কিছু পেয়ার করলো, মানে যারা আছে কিছু ভয়েস স্যাম্পেলের পেয়ার করেছে, কিছু আসামির ভয়েস স্যাম্পেল নেই। সজলদা,
বিষয়টা আজকে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি আশা নিয়ে, কিন্তু তার সম্বন্ধে যেটাই পড়ি সেটাই যতটাই জানতে পারি পুরোটাই তো ফিল্মই লাগে। তো আমরা তাকে দেখতে পেলাম না, আমরা তার আলোচনার ফুটেজ পেলাম না, আমরা তার আলোচনার কোনো মিনিটস পেলাম না, আমরা কোনো কিছু পেলাম না, মানে আমরা সবাই আলোচনা করা শুরু করে দিলাম। তো এটা একটা দেখুন, এটা আমাদের প্রত্যেকের একটা মনস্তাত্ত্বিক বিষয় যে কি হতে পারে। এক একটা চ্যানেল এক একটা সাবজেক্টকে নিয়ে ধরে নিয়েছে, এক একটা চ্যানেল এক একটা বিষয়বস্তুর ওপর আলোচনা করছে। এই যে ধরুন অমিতাভ দা যেটা বলছিলেন একদম খাঁটি কথা, যে ভারত যদি এগোতে থাকে তাহলে ভারতবর্ষকে কখনো অন্য কোনো শক্তিধর দেশ যারা ভারতবর্ষের কন্টেন্ডার, মানে ভারতবর্ষ যাদের কন্টেন্ডার হয়ে যাবে তাদেরকে কখনো সমর্থন করতে পারে না। দুটো দোকানের পাশে আরেকটা দোকান করলে ওই দুটো দোকানদার ভাবে যে এই মাঝের দোকানদারটা কখন মারা যাবে। ঠিক সেরকমভাবে ধরুন আপনার যে লাইনে চ্যানেল চলে সেই লাইনে আরও দুটো চ্যানেল এলে আপনারও একটা কম্পিটিশনের মুখে পড়তে হয়। ভারত আগে ছিল ক্রেতা, যখন সে ক্রেতা ছিল তখন তাকে সবাই জামাই আদর করেছে, কারণ এত বড় মার্কেট কোথায় পাবে। কিন্তু ভারত আজকের দিনে হয়েছে বিক্রেতা। যখনই সে বিক্রেতা হিসেবে বাজারে পৃথিবীর মানচিত্রে এসছে, পৃথিবীর বাজারে এসছে, তখন অনেকের মাথার ঘাম চটিয়ে দিচ্ছে খুব স্বাভাবিকভাবে। তখন তারা কেউ মুখে বন্ধুত্ব করবে, কেউ প্রকাশ্যে শত্রুতা করবে, এটা তো খুব স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে যে এটা নতুন কিছু নয়। হ্যাঁ, এখন ডোভাল সাহেবের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ তার বিন্দু বিসর্গ ইনপুট, অফিসিয়াল ইনপুট কারোর কাছে নেই। আর যেটা নেই সেটা নিয়ে মন গড়া কথা বলে কোনো লাভ নেই। এখন যে একটু আগে আপনারা দেখাচ্ছিলেন যে বিপ্লব সেই আব্দুল্লাহ, হ্যাঁ, যে বিপ্লব বিশ্বাস সেই আব্দুল্লাহ, একদম এই যে বিপ্লব আব্দুল্লাহরা বিপ্লব হয়ে ভারতবর্ষের মাটিতে আরও কত হাজার হাজার আব্দুল্লাহ এখানে এসে বিপ্লব হয়ে গেছে, এবং তারা যে কি কি বিপ্লব সংগঠিত করতে চাইছে এটাও আমাদের ভীষণভাবে জানার দরকার। আর একটা কথা বলি অমিতাভ দা, যে দেখুন আজকের দিনে যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে হয়, যদি কোনো ডেভিল হান্ট করতে হয়, কোথাও ভারতবর্ষের বায়ুসেনাকে পাঠানোর প্রয়োজন নেই। আননোন মেনেরা বহু ডেভিল হান্ট করছে সারা পৃথিবী জুড়ে, তারা কেউই জানতে পারছি না আমরা যে তারা কারা। কিন্তু সেই আননোন মেনেরা যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক, তাদের আস্তে করে সরিয়ে দিচ্ছে। ঠিক মাখনের ভেতর দিয়ে যেমন ছুরি চালালে একটু আওয়াজ হয় না, কোথাও কোনো আওয়াজ হচ্ছে না। তো ডেভিলকে হান্ট করতে গেলে আজকের ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সবসময় মিলিটারি পাঠাতে হবে, এই কথাটাও একদম ঠিক নয়। আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। আমরা এটাকে ঘিরে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যত সমস্যা আছে আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং করা উচিত। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, দেখুন আমি বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গের যারা আদি মুসলিম বাসিন্দা, যারা 47 সালের আগে থেকেও বা 47 সালের পরবর্তীকালে যারা ভারতবর্ষে এসছেন, তারা ভারতকে মা ছাড়া অন্য কিছু বলে মানেন না। কিন্তু যারা আজকে অনুপ্রবেশ করছেন তাদের লক্ষ্য কিন্তু এই নয় যেখানে একটা ইসলামিক স্টেট তৈরি করা হবে, তাদের লক্ষ্য ভারতবর্ষকে টুকরো করা হবে। এবং সবাইকে মাথায় রাখতে হবে, মুর্শিদাবাদের যে চাচা, যে নদিয়ার যে কাকা, যাদের সঙ্গে আমরা কোলে পিঠে বড় হয়েছি, মাথায় রাখতে হবে যে তাদের মানসিকতা আর এদের মানসিকতা এক নয়। আজকে বাংলাদেশ মৌলবাদী শক্তির হাতে পড়ে বাংলাদেশে মুসলিমই নিপীড়িত হচ্ছে, এবং সারা পৃথিবীতে জিহাদের নাম করে মুসলিমকে মারছে। অতএব এই যারা রোহিঙ্গা, এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সাবধান করতে হবে। এবং এখানে কোনো ধর্মের বিষয় নেই, মাথায় রাখতে হবে যে এই রোহিঙ্গারা তাদের যে দেশ, তাদের উৎপত্তিস্থল মায়ানমারের মতন দেশ, তারা তাদের নিতে চায় না, আর আমরা তাদের বুক পেতে দিচ্ছি, আমরা তাদের জাপটে ধরার চেষ্টা করছি। এটা যদি আমাদের লাইন হয়, তাহলে আজকে যিনি করছেন শুধু নিজের গদির লোভে যে তিনি তার নাতনির ভবিষ্যৎ অরক্ষিত করছেন, এছাড়া আর আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমি এই মুহূর্তে ফুল স্ক্রিন একটা ছবি দেখাই। সজলদা যখন বলছিলেন আমি পাশে দেখাচ্ছিলাম, এই যে গ্রামের ছবিটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা গোটা রোহিঙ্গা গ্রাম। আমরা তো কলকাতায় গুলশান কলোনির কথা জানি বা বলি বা আলোচনায় উঠে এসছে। আর এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকার ছবি। এখানে রোহিঙ্গারা থাকতো, এবং এই যে গ্রামটাই পুরো তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের নিয়ে।
যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে এসছেন, তারা এই গ্রামের এই সমস্ত বাড়িঘরগুলোতে একের পর এক বাড়িতে কিন্তু তাদের অস্তিত্বের কথা জানতে পারা গিয়েছে। তারা কি করে, কোথা থেকে এসছে, তাদের কি পরিচয়, তাদের পূর্বপুরুষ কি। এই যে সজলদা কিছুক্ষণ আগে বলছিলেন যে পুরনো দিনের যে সমস্ত চাচারা খালারা যারা এসছেন তাদের নিয়ে কোনো আপত্তি, কিন্তু বর্তমানে যারা আসছেন লুকিয়ে আসছেন, এবং এই ক্ষেত্রে অমিতাভদা কিছুক্ষণ আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ বা সরকারের পদক্ষেপ তার সঙ্গে কোনো কোনো জায়গায় তারা অ্যাটাচ করছেন এবং তারা হয়তো সরকারের ভোট ব্যাংক হিসাবে কাজ করছেন। এটা কতটা বিপত্তির কারণ হতে পারে? অর্থাৎ রাজনীতির দোলাচলে পড়ে যদি জাতীয় এবং রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়। এক্সাম্পল একের পর এক রয়েছে, একের পর এক। আপনি ডাকাতির ঘটনা দেখুন, চুরির ঘটনা দেখুন, খুন দেখুন, রাজহানি দেখুন, ধর্ষণ দেখুন। আপনি বাংলাদেশিদের 85% ক্ষেত্রে যোগ পাবেন এই রোহিঙ্গা বাংলাদেশ। যে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, আপনি মুম্বাইতে চলে যান, সেখানে কদিন আগে আপনারা দেখিয়েছেন যে একজন সেলিব্রিটির বাড়িতে ঢুকে গিয়ে তাকে যারা স্ট্যাপ করছে, ছুরি মারছে, তারাও বাংলাদেশি অনুপ্রবেশকারী। একদম, তার সঙ্গেও বাংলাদেশের যোগ। সুস্মিতাদি, এই মুহূর্তে যে অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তাতে শুধুমাত্র আমি জঙ্গি তৎপরতার কথা বলবো না, আমি সেই সঙ্গে সঙ্গে ল অ্যান্ড অর্ডারের কথা বলবো। আমরা কয়েকদিন আগে বজবজে দেখলাম একেবারে ঘোর রাস্তার মধ্যে পুলিশ আক্রান্ত হচ্ছে, একাধিক জায়গায় সেই ছবি আমরা দেখতে পাই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তার পেছনে আমি আবারও বলছি এর মধ্যে একটা বড় অংশের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যোগ রয়েছে। আজকেও একটা ওসি গুলি খেয়েছে, কি করে গুলি খেলো গাড়িতে বসা অবস্থায় গুলি। আপনি যদি এই সমস্ত ঘটনাগুলোকে তুলে ধরেন তাহলে আপনার সবার আগে এই কথাটা মনে হয় না কোনো জায়গার অঞ্চলের মানে প্রধান হচ্ছে অনুপ্রবেশকারী? এটা আপনি জানেন না, তৃণমূলের একদম প্রধান অনুপ্রবেশকারী। কিন্তু আবার এটাও ঠিক যে উনি আগে কংগ্রেসে ছিলেন। হ্যাঁ, সে যেখানেই থাকুক, সে যেখানেই থাকুক, মানে আমি বলছি সে যেখানেই থাকুক, তার যদি ধরা পড়ে সে অনুপ্রবেশকারী, সে যখন তাহলে সে অনুপ্রবেশকারী, তার নাম অনুপ্রবেশকারীর ট্যাগটা বদলে যায় না। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে আমরা দেখলাম এই যে আজকে আমি একদম সহমত অমিতাভদার সাথে। অমিতাভদা যে কথাটা বললেন, RSS এর মোহন ভাগবত আসলো, 11 দিন ধরে বাংলায় স্টে করলেন এবং সেখানে 11 দিন ধরে বিভিন্ন রকম প্রোগ্রাম করলেন। এবং আমরা দেখেছি এই তৃণমূলের টাইমে বাংলায় RSS এর সবচেয়ে বেশি স্কুল তৈরি হয়েছে। এবং এই মোহন ভাগবত চলে যাওয়ার পরেই যে এই যে ডোভালের যে আশা, এটা কিন্তু একটা সত্যি একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়। ডোভাল আগেও এসছে, আপনি বললেন এখন এসছে, বিশেষ করে চিকেন নেক্সের আশেপাশে যে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে ওরা কিছু মাল্টি এজেন্সি তৈরি করার একটা উদ্যোগ নিচ্ছে। আপনি আমাকে এইটা বলুন, এই যে দীর্ঘদিন ধরে আপনি বলছেন রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে, ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং তাদের অপরাধমূলক কার্যকলাপের পরিমাণও বাড়ছে, তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কি করছে? বিএসএফ এর তো 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ কে জায়গা ছেড়ে দেওয়ার কথা, সেটাও রাজ্য করেনি, এবং বিএসএফ সেখানে তার মানে ফেলিওর, এইটা প্রমাণিত। এবং তার সাথে আমার বলতে হবে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এই যে প্রত্যেকটা আজকে যেই বিভিন্ন রকম মানে গোয়েন্দাদের মাল্টি এজেন্সি তৈরি করবে, সেই গোয়েন্দাদের ডিপার্টমেন্টগুলো কি করছিল? প্রত্যেকটা খবর ভারতীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে থাকে যখন মানে আন্তর্জাতিক কোনো একটা ঘটনা ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই গুপ্তচররা কিংবা গোয়েন্দারা, তারাও আমি বলবো কি তাহলে তারা জানতো চুপ করেছিল, আর না হলে তারা জানতো না, দুটোর যে কোনো একটা। এবং আজকে আপনাদের একটা কথা বলি, এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি যে এমন এমন জায়গায় বর্ডার অরক্ষিত অবস্থায় রয়েছে, মানে যেখানে কোনো বেড়া নেই এবং কোনো তার নেই, মানে এমন আনপ্রোটেক্টেড বর্ডার, যেটা দিয়ে খুব সহজেই মানুষ, মানে যেটা কি হচ্ছে, ভারতের মানুষ দেখা যাচ্ছে গরু চড়াতে যাচ্ছে, চাষাবাদ করতে, বাংলাদেশের কিছু লোক, মানে স্পেসিফিক কোনো বর্ডার লাইন নেই, যেটা ডেঞ্জারাস হচ্ছে। আমি তোমায় বলছি মালদা মুর্শিদাবাদ এলাকায় প্রায় 127 কিলোমিটার উপর এলাকার আনপ্রোটেক্টেড, তুমি বুঝতে পারছো? এইবার আমি বলি একটা কথা, আজকে নবান্নের কাছে কালকেই এসছে, নবান্নের কাছে একটা সতর্কতামূলক একটা ইন্ডিয়া গভর্নমেন্ট একটা নোটিশ পাঠিয়েছে। সেটা হচ্ছে তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান, তার সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের যোগাযোগ আছে বলছে, এবং সেখানে বলছে, এটা ঢাকার ভারতীয় দূতাবাস বলছে,
এবং স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, যাদেরকে সিমি বলা হয়, সেই সিমির সঙ্গে ইমরানের যোগসূত্র রয়েছে। এবং ভারত বিরোধী বিভিন্ন গোষ্ঠীর, বাংলাদেশের ভারত বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে এর যোগাযোগ রয়েছে। এই জায়গায় আমরা জানতে চাইছি, আজকে যখন বিরোধী দলনেতা দিনের পর দিন মোল্লা করে চেঁচিয়ে আজকে একটা ধর্মীয় উন্মাদনার একটা উস্কানিমূলক কথাবার্তা বলছে, তখন কেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ না নিয়ে আজকে যে পালে হাওয়া তোলার চেষ্টা করছেন, হিন্দু মুসলিম হাওয়া তুলে 26 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল আর বিজেপি, আজকে তাদের স্বাধিকার ভঙ্গের যে নোটিশ আজকে করা হলো, সেই স্বাধিকার ভঙ্গের নোটিশ আগে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? সেটা অন্য ইস্যুতে চলে যাবে। একটি বিশেষ ধর্মকে, তিনিও তো একটি বিশেষ ধর্মকে প্রশ্রয় দিচ্ছেন। আমি একটা কথা বলি, তুমি তো রাজনৈতিক লোক এবং তুমি একটা সময় মানুষের ভোটে জিতে প্রশাসনিক একটা জায়গায় ছিলে। তো আমার কথা হচ্ছে, এক্ষেত্রে আমি ওই ভোট রাজনীতির বিষয়ে যাচ্ছি না, আমি নিরাপত্তার ইস্যুতে যাচ্ছি। এই নিরাপত্তার ইস্যুতে ইম্পর্টেন্ট এটাই যে এই যে বারুইপুরের যে কথা আমি বলছি, হরদা এলাকা, আমি আসবো। এই হরদা এলাকায় হোসেন গাজী বলে তৃণমূলের একজন সদস্য, তার স্ত্রী কি বলছেন এবং এলাকার মানুষজন, এই যে রোহিঙ্গা গ্রামের কথা আমি বললাম, এরকম বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রোহিঙ্গা গ্রাম বা রোহিঙ্গা শেল্টার তৈরি হয়েছে, তার পরিবার কি বলছে শুনুন একবার। ওটা আমার ভাসুর। ও আচ্ছা আচ্ছা, তো এই যে রোহিঙ্গাদের নাকি উনি থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন, ওখানে কারা থাকতো এই টিনের দরমা বাঁধা ঘরগুলোতে? আগে ছিল 17-18 সালে ছিল, এখন আর থাকে না, ওই রোহিঙ্গারা ছিল। আচ্ছা, কোথা থেকে এসেছিল তারা? আমি তা জানি না, অত আমি বলতে পারবো না আচ্ছা। কোথা থেকে এসেছিল। হোসেন বাবুই কি ওনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল? আচ্ছা, কোনো টাকা পয়সা নিয়েছিল তার বিনিময়ে? কই না, কোনো টাকা পয়সা নেয়নি। উনি হঠাৎ করে এতগুলো মানুষজনদের থাকার ব্যবস্থা করে দিল কেন? মানে উনি কি এই ধরনের কাজই করেন, সমাজসেবা? হ্যাঁ, উনি সবার সাহায্য করে। তারপরে 17-18 সালের পর থেকে আর দেখা যায়নি, ওনাদের চলে গেছে আর আসেনি। আচ্ছা, কতজন পরিবার এসেছিল তাও মোটামুটি? ওই 16-17 এরকম হবে ঘর। হ্যাঁ, 16-17টা পরিবার এসেছিল। আচ্ছা, কত বছর ছিল এখানে মোটামুটি? ওই 1 বছর 2-3 মাস হবে। প্রশ্ন হচ্ছে এখানেই, এই যে হোসেন গাজীর মতো যারা শাসক দলের নেতা, তার এমনকি এই যে গুলশান কলোনিও নাকি তৈরি হয়েছে তৃণমূলের কোনো এক বিধায়কের বড় হাতের আশীর্বাদে। এই যেগুলো তৈরি হচ্ছে, এটা অন্তর্রাজ্য নিরাপত্তাহীনতার জন্য কতটা দায়ী? এবং খুব স্বাভাবিক যে স্লিপিং সেল যেগুলো রয়েছে তাদেরকে এনচ্যান্টেড করা, তাদেরকে ইন্সপায়ারিং নানান বক্তব্য দেওয়া, ভাষণ দেওয়া, বা অনেক সময় সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এর ফলে দেশ বিরোধী একটা মতাদর্শ তৈরি হচ্ছে একটা বড় অংশ। এটা হিন্দু মুসলিমের ইস্যু নয়, আমি আবারও বলছি। সজলদা খুব স্পেসিফিকভাবে বলছিলেন একটা জায়গা, তার ডেডলাইন কি হতে পারে আমি জানি না। একটা হচ্ছে পুরনো মুসলিম, উনি বললেন 47-এর আগে যারা এসছেন বা 47-এর কিছুদিন পরে যারা এসছেন এবং এখন যারা আসছেন, মানে তাহলে এখানে ব্যাপার হচ্ছে 47কে ডেডলাইন ধরে তার আগের মুসলিমরা ভালো, পরের মুসলিমরা খারাপ, এরকম কি বলা যায়? তাহলে যারা 48 এসছেন 49, 50, 52, 57, 55, এই সময় আমরা কিভাবে করব, বাঁচবো কিভাবে? এই ফিল্টারাইজেশনের কাজটা কিভাবে হবে, যেখানে শাসক ভোট বাক্সের কথা চিন্তা করে একের পর এক কলোনি, বস্তি, আবাস, গ্রাম তৈরি করে দিচ্ছে রোহিঙ্গাদের? এরা কারা? এদের কি পরিচয়? এদের কোনো পরিচয় আছে? এরা যে কোনো সময় যে কোনো ভয়াবহ কাজ করতে পারে। আমি শাহিনের কাছে আসবো এই বিষয়ে কি পদক্ষেপ সরকার নিচ্ছে এবং ইতিবাচক কোন পদক্ষেপ সরকার নিয়েছে অলরেডি, এবং এদের বিষয়ে ব্লুপ্রিন্ট কি সরকারের, জানাতে হবে আজকে। শাহিন একাধিক তৃণমূল নেতার পরিচয়, যেমন কিছুক্ষণ আগে সুস্মিতাদি বলছিলেন যে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের নাগরিক কিন্তু এখন তৃণমূল করছেন, এরকম উদাহরণ পাওয়া গেছে। হোসেন গাজী শুনলে তার বউ বলল যে উনি এই ধরনের সমাজসেবা করেন, মানে যারা রোহিঙ্গারা আসেন ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে বেড়ান তাদেরকে। না, সাংসদের কথা বললাম, রাজ্যসভার সাংসদ, একদম রাজ্যসভা, এবং সম্প্রতি এই নবান্নের যে নোটিশ সেটাও উনি বললেন। এইভাবে যদি তুষামুদ চলতে থাকে, অ্যাপিসমেন্ট চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা এবং সর্বোপরি দেশের নিরাপত্তা বিঘ্নিত তো হবেই। তোমাদের ব্লুপ্রিন্ট কি, এটাকে আটকানো যায় কিভাবে? তোমরা কি কেন্দ্রের ঘাড়ে পুরো দোষ দেবে? দেখো, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনোভাবেই কম্প্রোমাইজ করাটা ঠিক নয়। এবার সেইখানে দাঁড়িয়ে আমি সুস্মিতাদির কথা শুনছিলাম, তার আগে তুমি অজিত ডোভাল নিয়ে যে আর্টিকেলটা মোটামুটি তোমরা বানিয়েছো,
সেখানে আমি সজলদার সঙ্গে একমত, যে মানে যেখানে আমরা জানি না, বিশেষ করে উনি তো রয়ের চিফ, তো আমরা জানি না যে তিনি কি করেছেন, তিনি কোথায় গেছেন, এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। অমিতাভ দাও বলছিল যে কোথায় আমাদের যারা র এজেন্ট আছে কোথায় কাদেরকে শুইয়ে দেবে আমরা কিন্তু জানি না, কিন্তু তারা দেশের হয়ে কিন্তু যে ইস্যুতে উনি আসছেন, আমি বলে দিচ্ছি, আমি উদ্ভূত পরিস্থিতিতে সেই ইস্যুটা গুরুত্বপূর্ণ নয় কি তোমার কাছে? না, যে ইস্যুটা তুমি দেখাচ্ছ সেই ইস্যুর জন্য তিনি এসেছেন না, মানে একটা রুটিন ভিজিটে এসেছেন, এটা তো তুমি কিন্তু জানো না, যে সূত্র বলে চালাচ্ছ, সেই সূত্র যে ভিজিটে আসুন দাম নেই, যে ভিজিটে আসুন 28টি সংগঠনকে একত্রিত করে, 28টি সংগঠনকে একত্রিত করে বুক ঠুকে বলতে পারবে না যে অজিত ডোভাল এই জন্য এসেছিল, এটা কি বলতে পারবে তুমি? তুমি কি বুক ঠুকে বলতে পারবে যে অজিত ডোভাল এখানে পিকনিক করতে এসেছে? তা তো নয়। নিশ্চয়ই নিরাপত্তা, নিশ্চিতভাবে রাজ্যের নিরাপত্তার বিষয়ে আলোচনা, মানে এই জন্য এসেছে, এই রাজ্য সরকারের ব্যর্থতা এইসব করার জন্য এসেছে, রাজ্য সরকার জঙ্গি ঢোকাচ্ছে যেভাবে, এটা তো নয়। পিকনিক করতে আমি বলিনি, তোমরা যেভাবে যে গল্পটা চড়াচ্ছ সেটা কিন্তু নয়। আমরা কিভাবে তাহলে উনি কি করতেন? তিনি দেশের নিরাপত্তার জন্য যদি রাজনৈতিক বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে, না দেখো কি করতে, তোমার কি মনে তোমরা যে সূত্র গল্প দেখো, তোমাদের মতো তো আমরা সেই গল্পের গরু আর গাছে তুলতে পারি না, গরু গাছে তুলতে হবে না, না একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজ্যে এসেছেন দুদিনের সফরে, আমরা প্রথম কি ধরে নেব? উনি রাজ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত, ঠিক আছে। আর প্রথম মানুষের মনে হয় এই যে অজিত ডোভাল এদের মতো ব্যক্তিত্বদের নিয়ে ওপেন টিভিতে ডিবেট করাটা ঠিক নয়, কারণ তাদের কিছু একটা মানে রয়ের ব্যক্তিকে নিয়ে এরকম নয় যে পৃথিবীর কেউ কোনোদিন অজিত ডোভালকে দেখেনি, সেরকম ব্যাপার নয়। বহুবার ওনার ছবি দেখা গেছে, আমাদের কাছেও ফাইল ফুটেজ প্রচুর রয়েছে। আমি যতটা জানি যে এই সমস্ত যে এজেন্সি আছে তাদের একটা বাধ্যবাধকতা থাকে, তাদের মানে তুমি ভাই তোমার রাজ্য সরকারের পদক্ষেপ বলো, রোহিঙ্গা মোকাবিলা এবং ক্রস বর্ডার টেররিজম নিয়ে তোমার রাজ্যের ভূমিকা, রাজ্যের পুলিশ, রাজ্যের ইন্টেলিজেন্স, ডিআই এদের ভূমিকা বলো, মানুষ বুঝতে পারে, মানুষ সেটাই শুনতে চায়। রাজ্য সরকার নিশ্চয়ই, আমি কোন পোস্ট হোল্ডার নই, রাজ্য সরকারের মুখপাত্র। তোমার কি মনে হয় বলো? আমার যেটা মনে হয়, তৃণমূল কংগ্রেসটা করো মন থেকে, দেখো যে তৃণমূল কংগ্রেস করি, সাপোর্ট করি কিংবা যাই করি, আমার তো ব্যক্তিগত কিছু মত আছে, সেগুলো আমি ব্যক্তিগত মতকে তৃণমূল বিরোধী, তারপর ধরো শুনে নাও, তো সেগুলো শুনে নাও, বিরোধী সেটা তুমি শুনে না। আমি তোমাকে বলছি যে জঙ্গি অনুপ্রবেশ যেটা বললে বিভিন্ন মাইনার মাঠ থেকে আসছে, এগুলো আমরাও শঙ্কিত, কিন্তু কিভাবে আসছে, এই যে এইভাবে থেকে যাচ্ছে। কিছুদিন আগে তুমি যে দলকে ভালোবাসো সেই দলের নেতা গ্রাম পল্লী বানিয়ে দিচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে তুমি কি বলছো। তুমি যে ভিডিও দেখাচ্ছ তার কতটা গ্রহণযোগ্যতা আছে আমি জানি না, সে আদৌ তৃণমূল দলের নেতা কিনা সেটাও আমি জানি না। একটা মিনিট, ঠিকই তো, আমরা যারা বলছি আমাদেরই বা প্রত্যেকের আমার বলে দিয়েছে শিয়ালদা স্টেশনে উপরে দাঁড়ালে সেই তৃণমূল, হ্যাঁ এটা আমার খুব একদম এটা মানে ঢিল ছুঁড়ে তৃণমূল চোজ করতে হবে, মানে ভদ্রভাবে কোনো তৃণমূল খুঁজে পাওয়া যাবে না, ঢিল মেরে দেখতে হবে তৃণমূলকে, ঠিক আছে? আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি এটা ঠিক। শাইন, তুমি বামপন্থী না হোক, বাঁদিকে হেলে রয়েছে, তুমি একটু সোজা হয়ে বসো তাহলে সুবিধা। আমি বলছি একদমই ঠিক যে আমি শাইনের সাথে সম্পূর্ণভাবে একমত, দেশের নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করতে কখনোই করা যায় না, এটা ও বুঝেছে, অনেক জুনিয়র, ও বুঝেছে, শুধু ওর দিদি বোঝেনি, এটা একটা যন্ত্রণা। এটা ঠিক যে অজিত ডোভাল যখন এসছেন উনি পিকনিক করতে আসেননি, আমি এটাও বিশ্বাস করি শাহজাহান জাহাঙ্গীরকে জেরা করতেও আসেননি, এটা ঠিক। এবার এটাও ঠিক উনি রুটিন কোনো কাজে আসেননি, রুটিন কাজে এলে আমরা কখনো কখনো হাফ ইয়ারলি, অ্যানুয়ালি আমরা দেখতে পেতাম যে কোনো না কোনো রচিপ ঘুরতে আসছেন আমাদের এখানে, রুটিন রাউন্ড, রুটিন ভিজিট। এটা রুটিন তখন হয় যখন তিনি নিয়মিত আছেন, নিয়মিতটা 6 মাসে, 1 বছরে, এটা হতেই পারে, এগুলোর কোনোটাই নয়। যেটা এসছে সেটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি, উনি হয়তো এই টিভিতে দেখে সেটা দেখে হয়তো হাসছেন, ওটা হতেই পারে, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে আমাদের কাছে সম্ভাব্য সমস্যাগুলো কি কি। একদম ঠিক যে এই যে অনুপ্রবেশকারী লাভলি কি একটা নাম, তিনি এখন প্রধান হয়ে গেছেন, এখন দেখুন তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূলের প্রধান হবে, এটা খুব স্বাভাবিক। এবং আরো মারাত্মক, শুধু আপনি লাভলিকে নিয়ে করছেন কেন, শাহজাহানকে খুঁজুন না, শাহজাহান সিপিএম ঘুরেছে, লাভলি খাতুন ওনার নাম, রশিদাপুর গ্রাম পঞ্চায়েত খুব সম্ভবত। শাহজাহান ও তো জেলা পরিষদের নেতা, বলছি আমি বলছি। আর কতগুলো জিনিস দেখুন, আমি খুবই দুর্ভাগ্যজনক, একই ব্যাপার, একই দুর্ভাগ্যজনক, অত্যন্ত মানে ব্যথার যে আরএসএস এর স্কুল খুলেছে বলে সুস্মিতাদির বুকে হাফসুল ধরেছে, কিন্তু সুস্মিতাদি একবারও ভাবলো না যে আরএসএস এর স্কুলে কি পড়ানো হয়,
আরএসএস স্কুলে নেতাজি পাঠ্যক্রম, গান্ধীজির পাঠ্যক্রম, মানে পশ্চিমবঙ্গ সরকারের বা যে রাজ্যে আছে সেই রাজ্য সরকারের যে যে পাঠ্যক্রম আছে সেগুলো পড়ানো হয়, যেখান থেকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে পারে। একবারও প্রতিবাদ করে বললো না হাজার হাজার কোটি টাকা 600 মাদ্রাসার নতুন করে খোলার জন্য যে একটা সরকার এবারের বাজেটে দিয়েছে, যাতে করে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, মৌলানা হতে পারে, ইমাম হতে পারে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কোনো কাজে লাগবে না। একটা লাইন বলে নি, একটা মারাত্মক জিনিস দেখালে তোমরা, সেটা হচ্ছে এই যে একটা রোহিঙ্গা গ্রাম, এটা যত মারাত্মক তার থেকে বড় মারাত্মক কি জানো, সেটা হচ্ছে এরা আর এখন এখানে নেই। এখন এখানে নেই মানে কি, এখন এখানে নেই মানে ওরা আর এমন নয় যে ওরা আবার নিজের দেশে ফিরে গেছে, ওরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই যে একটা ক্যান্সার একটা শরীরের কোনো অঙ্গে হলে সে যেমন দ্রুত দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে যাদেরকে আমাদের সরকার প্রোটেকশন। একদমই। সবচেয়ে বড় কথা হচ্ছে সজলদা যখন এই কথাটা বললো, সজলদাকে আমি বলতে চাই, সজলদা আমার সেই কথাটা বললো না যে কথাটা আমি বললাম, যে মুখ্যমন্ত্রী বিশেষ কোনো একটা সম্প্রদায়কে আজকে প্রশ্রয় দিচ্ছে। আমি বিশেষ সেটা নাম করে বলুন না, বিশেষ আবার একটা মিনিট একটা বললা কেন বলবেন, আমি বললাম আবার করছেন তো আচ্ছা আমি যাব বলেছি কথা বলা বললে মোল্লাই বলছে আমি যাব আর্যদাকে আমি শেষ করব, আমি একটা কথা শুধু বলবো। আজকে বাংলায় আনসারুল্লাহ বাংলা টিম, আজকে আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল মুজাহিদ্দিন, আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় এদের লোক দেখা যাচ্ছে বাংলায়। বাংলায় যে সামনের দিনে একটা মানে বিরাট বড় আশঙ্কা আছে, একদমই সেই আশঙ্কা ভুললে কিন্তু চলবে না। আরএসএস এর স্কুলে এই যে অজিত দোভাল কেন এসেছেন না এসেছেন, অজিত দোভাল কেন এসেছেন না এসেছেন, তার থেকেও বড় ইস্যু তো অবশ্যই এটা যে আনসারুল্লাহ বাংলার নয় শুধু, সঙ্গে লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিন, আল বদর, আল কায়দা, জামাতুল, এই যে সব সম্পত্তি লুট করে নেবে। বেশ সুস্মিতা দি একটু থামতে হবে। আপনি করেছেন এবং আপনাদের মনে থাকবে, এবং একটা মিনিট, আপনাদের মনে থাকবে কাশ্মীরের একজন শাল বিক্রেতা, তিনি জাভেদ মুন্সি নাম, তার শাল বিক্রয়ের পেছনে একেবারে মানে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার হলো, এবং তার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে পরিষ্কার, সরাসরি লস্করি তৈবার সঙ্গে যোগ এই সামনে চলে আসলো এসটিএফ এর। অমিতাভ দা, এটা কতটা রাজ্যের জন্য থ্রেট? আমার কথা ভয়াবহ একটা পরিস্থিতি, যেটা সুস্মিতা বললেন। হ্যাঁ হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি তো বটেই। খাগড়াগড় বিস্ফোরণের কথা আমরা ভুলে গেছি নাকি? ওপরে তৃণমূলের পার্টি অফিস, নিচের তলায় এরকম বিস্ফোরক জমা ছিল। আর গ্যাস সিলিন্ডার ওরা যখন কাভার করবে, ওরা তখন এই পপুলার এলিমেন্ট গুলোকেই কাভারিং হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। এটা খুব সহজ ব্যাপার। কিন্তু যেটা আমি আবারও বলছি, অজিত দোভালের এই আশা বা এর আগেও যে পর্বে এসছেন, আমার ধারণা তার ভারত সরকারের এই মুহূর্তে মাথা ব্যথার জায়গা কিন্তু চিকেন নেক, যেটা আজকে এই মুহূর্তে আলোচনায় আমরা তুলতেই পারলাম না, সময় প্রায় ফুরিয়ে আসলো। সেটা হচ্ছে এই চিকেন নেকের নিরাপত্তা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাকি বাংলার যে বর্ডার গুলো আছে সেগুলো আস্তে আস্তে এখন টাইট করে সিল করা হচ্ছে, প্রক্রিয়া রয়েছে। কিন্তু চিকেন নেককে মাথায় রেখে আমরা বললে আমাকে হয়তো এখন এই প্যানেলে বসা বাকি সকলে বিচ্ছিন্নতাবাদী বলে গালিগালাজ শুরু করবেন। একদম। এবং আর্যদা এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে যে অমিত শাহ কয়েকদিন পরে বিএসএফ এর সঙ্গে বৈঠক করতে আসছেন, এবং সেখানে অবশ্যই সীমান্তবর্তী এলাকার সুরক্ষা নিয়ে কতটা আলোচনা হতে পারে, জাস্ট এক লাইনের মধ্যে আপনি শেষ করুন, এক লাইনে, হাতে একদম সময় নেই। এক লাইনে শেষ করার কিছু নেই দেবাশিস বাবু, কেননা আমি যে ডোমেনে কাজ করি আর সেখানে থেকে যারা আসেন না তাদের কোনো জ্ঞান নেই, তো আমি তাদেরকে কটূক্তি করে আমি নিজেকে ছোট করতে চাই না। আর এই আলোচনা এখানেই থাক। তবে এইটুকুনি জেনে রাখুন যে বাংলাদেশ আমাদের কাছে ম্যাটার নয়। বাংলাদেশে যে শক্তিগুলো আছে, যাদেরকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার, যাদের সম্পর্কে ওই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর যারা রাজনীতির মঞ্চ থেকে বসে আছেন, তারা কিচ্ছু জানেন না, তাদেরকে একদম আমরা অবশ্যই এই নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো। আজকে যেহেতু হাতে একেবারে সময় নেই, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের হল্লা বলে এখানে শেষ করব। কিন্তু অবশ্যই বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আমাদের 100% সতর্ক থাকতে হবে সবাইকে। আজকে এই পর্যন্ত হল্লা বল। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।